সামনে পরীক্ষা, হ্যাঁ ওনাদের আপনাদের সাথে কম্বাইন্ড ক্লাসটা নিতে বলবো। মানে আমাদের পরীক্ষা না আপনার না আমাদের পরীক্ষা পরীক্ষার সাথে। আচ্ছা যাই হোক, আপনাদের প্র্যাকটিস অফ মেডিসিন কতদূর হয়েছে? যেটা ভালো হয় প্রথম থেকে হলে প্রথম থেকে শুরু করবো। হ্যাঁ ইয়ে হচ্ছে সাইনোসাইটিস, এগুলো হচ্ছে মেনিনজাইটিস, সাইনোসাইটিস। আমাদের ফেরিজাইটিস পর্যন্ত ছিল। এটা পড়া ফ্যারিংজাইটিস হয়েছে না? আচ্ছা ব্রঙ্কাইটিস, হ্যাঁ ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসে ইনফ্লামেশন হলে সেটাকে আমরা লাঙের ব্রঙ্কাস। ব্রঙ্কাস কোনটাকে বলি আমরা? পড়ানো হয়েছে? ব্রঙ্কাস পড়া হয়েছিল। কমন কোড লাগে আছে, কমন কোড। কমন কোড। আচ্ছা কমন কোড থেকে তাহলে। কমন কোল্ড হচ্ছে এটা মানে এটা ঋতু পরিবর্তনের সময় কমনলি যে আমাদের ঠান্ডা লাগাটা হয় সেটা হচ্ছে ঋতু চেঞ্জের সময় যে ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি পড়া, নাকের ভিতরে জ্বালা পোড়া করা, মাথা ব্যথা, শরীরে জ্বর জ্বর এই টাইপের সমস্যাগুলো হয় না যখন সিজন চেঞ্জ হয়, এটাকে আমরা মেইনলি কমন কোল্ড বলি। এটা সাধারণত যে ভাইরাসগুলো দিয়ে হয়, এক ধরনের ভাইরাস দিয়ে হয়, এটা হলো রাইনো ভাইরাস এবং অ্যাডিনো ভাইরাস। হ্যাঁ এই দুইটা ভাইরাসের দিয়ে সাধারণত আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়েও হয়। রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো সাধারণত কমন কোল্ডের জন্য দায়ী। কমন এই ভাইরাসগুলো দিয়ে তো অনেক রোগ হয়, কিছুদিন আগে ফেরিংজাইটিস, হ্যাঁ ফ্যারিংজাইটিস, সাইনোসাইটিস সবই হয়। কমন কোল্ডের ভিতরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আছে, রাইনো ভাইরাস দিয়েও হয়, অ্যাডিনো ভাইরাস দিয়েও হয়। হ্যাঁ হ্যাঁ কমন কোল্ড থেকে শুরু করছি। হ্যাঁ 10 পর্যন্ত। দশ পর্যন্ত হচ্ছে না? রিংওয়ার্ম থেকে আচ্ছা 11 থেকে পড়ায়, বাকিটা আপনাদের তো আরও ক্লাস পাবে, সেদিন আমরা সামনের দিকে এগুলো পড়াই দেবো। ঠিক আছে দুইটা ব্যাচ কিন্তু একসাথে হচ্ছে, একটু কম্প্রোমাইজ করে নিই আমরা, তাহলে 11 থেকে 10 থেকে। আচ্ছা স্কিনের অ্যাক্সেস, স্কিনের অ্যাক্সেসটা কি? অ্যাক্সেসটা হচ্ছে এক ধরনের ফোড়া, এটা হলো ইনফেকশন হয়ে সেইখানে বিভিন্ন রকমের নেক্রোসিস হয়ে অ্যাক্সেস ফর্মেশন হয়। মানে এই জায়গাটাতে বিভিন্ন রকমের যখন অ্যাক্সেস ফর্মেশন হয়, যে জায়গাটাতে অ্যাক্সেস ফর্মেশন হয় সেখানে আমাদের ইনফ্লামেটরি সেল থাকে। ইনফ্লামেটরি সেল থাকে, এর ভিতরে ইনফ্লামেটরি সেলগুলো নেক্রোসিস হয়, এখানে যে টিস্যুগুলো থাকে টিস্যুগুলো নেক্রোসিস হয়। নেক্রোসিস মানে মোট কথা হচ্ছে যেটা পচে যায়, আর ইনফ্লামেশন হচ্ছে যেহেতু ইনফ্লামেটরি সেল থাকে, এই সেল আর এই নেক্রোসিস টিস্যুগুলো পচে এই জায়গাটাতে লিকুইফেকশন হয়, মানে এখানে লিকুইড হয়ে যায়, লিকুইফেকশন হয়, এগুলো হয়ে এই জায়গাটাতে পাসের মতো জমা হয়। হ্যাঁ সেটাকে আমরা অ্যাবসেস বলতেছি, অ্যাবসেস হয়। তাহলে এখানে ইনফ্লামেটরি সেল থাকবে প্রচুর পরিমাণে। ইনফ্লামেটরি সেল মানে কি? ইনফ্লামেটরি সেলের মধ্যে আছে হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ নিউট্রোফিল হচ্ছে ইনফ্লামেটরি সেল। এই নিউট্রোফিলগুলো আছে, তারপরে এই যে এখানে যে টিস্যুগুলো আছে, ওই যে জায়গাটাতে আমার অ্যাবসেস ফর্মেশন হয়েছে ওইখানকার টিস্যুগুলো নেক্রোসিস হয়ে যায়, হয়ে ওই জায়গাগুলো সেল এবং হচ্ছে ইনফ্লামেটরি সেলগুলো মিলে লিকুইফেকশন হয়, মানে কি ওখানে লিকুইডিটি একটা সাবস্টেন্স জমা হয়, জমা হয়ে পাসের মতো, পাস যেটাকে বলি সেটা ওই টিস্যুর মধ্যে ওই জায়গাটাতে জমা থাকে। হ্যাঁ ডেড টিস্যু আর ওই ইনফ্লামেটরি সেল মিলে
এই জায়গাটাতে জমা হয়। জমা হলে এখানে কি হবে, এই জায়গাটাতে রেডনেস, অ্যাবসেস চেনার উপায় হলো প্রচুর পরিমাণে পেইন থাকবে, ফিভার থাকতে পারে, টেন্ডারনেস থাকবে। টেন্ডারনেস হচ্ছে টেলস হয়ে থাকবে জায়গাটা এবং প্রচুর পরিমাণে পেইন থাকবে, ফুলে যাবে, পেইন থাকবে এবং টেন্ডারনেস মানেও হচ্ছে পেইন। হ্যাঁ, পেইন থাকবে, ফিভার থাকবে, টেন্ডার মানেও পেইন, ওই ফিভার আর টেন্ডারনেস থাকবে। আর হচ্ছে রেডনেস থাকবে। রেডনেস মানে লাল হয়ে যায় জায়গাটা, যে জায়গাতে আপনার অ্যাক্সেস ফর্মেশন হবে সেই জায়গাটা লাল হয়ে যাবে, প্রচুর পরিমাণে পেইন থাকবে এবং জ্বর আসতে পারে। এরপর এখানে সিম্পটমের মধ্যে দেখা দেওয়া আছে সোয়েলিং অফ দ্য স্কিন, মানে জায়গাটা ফুলে যাবে, পেইন হবে, লাল হয়ে যাবে। আর ওই জায়গাটা এমনি যেখানে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় সেখানে লোকাল টেম্পারেচারটা বেড়ে যায়, টেম্পারেচারও বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। আর ওখানে পাস কালেকশন হবে বা পুজ জমা হবে। ওয়ার্ম মানে হচ্ছে টেম্পারেচার বেড়ে যায়, মানে গরম হবে। তাহলে আমার অ্যাবসেসের ইয়ে হলো যে যেখানে অ্যাবসেস ফর্মেশন হবে সেই জায়গাটা ফুলে যাবে, লাল হয়ে যাবে, প্রচুর পরিমাণে পেইন থাকবে, জ্বর থাকতে পারে, আর লোকাল টেম্পারেচার সেখানে বেশি হবে, আর ওই জায়গাটাতে পাস জমা হবে। অ্যাবসেসের ইয়ে হচ্ছে যে অ্যাবসেস হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য অ্যাবসেস ফর্মেশন হয়। আর অ্যাবসেসের জন্য ট্রিটমেন্ট এই জন্য এখানে দেওয়া আছে যে ফ্লুক্লক্সাসিলিন দিয়ে কাটা জায়গা বা পাসের জন্য আমরা ফ্লুক্লক্সাসিলিন ইউজ করি। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটা 4টা করে দেওয়া হয় দিনে, 500 মিলিগ্রাম, এভাবে 7 দিন দেওয়া হয়। আর যদি ভালো না হয় অ্যাবসেস অনেক সময় আছে যে অ্যান্টিবায়োটিকের কাজ হয় না, তখন অ্যাবসেসটাকে ড্রেন করে দিতে হয়, মানে অ্যাবসেসটাকে ওখান থেকে বের করে দিলে তখন আস্তে আস্তে জায়গাটা ভালো হয়ে যায়। না বের করা পর্যন্ত, অ্যাবসেস ড্রেন না করা পর্যন্ত ভালো হয় না। মানে ফার্স্টে আমরা ফ্লুক্লক্সাসিলিন দিয়ে ট্রিটমেন্ট করব। ফ্লুক্লক্সাসিলিন আমরা কয়টা করে দিব, 4টা করে, হ্যাঁ 6 ঘন্টা পর 7 দিন দিব। তারপরে ওই জায়গাটাতে যেহেতু একটা ইনফ্লামেটরি চেঞ্জ হয়েছে ওখানে অ্যালার্জিক রিয়াকশনও হবে, এই জন্য ডেসডোরাটেটিনে চুলকানি থাকবে। আর ব্যথা থাকলে সেই কারণে, ব্যথা কিংবা জ্বর থাকলে সেই কারণে আমরা প্যারাসিটামল দিতে পারি। আর ব্যথার ওষুধ এখানে দেখেন দিতে হচ্ছে, প্রচুর ব্যথা হয়, ন্যাপ্রোক্সিন দেওয়া আছে, আর গ্যাস্ট্রিকের একটা ওষুধ এর জন্য অমৃতাজল। তাহলে এই মোটামুটি হলো ট্রিটমেন্ট। তাহলে আমরা কী কী দিচ্ছি, একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যাবসেসের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, চুলকানির জন্য ডেসডোরাটেটিন দিচ্ছি, কারণ ওই ইনফেক্টেড এলাকার মধ্যে চুলকায়, ডেসডোরাটেটিন দিচ্ছি। আর ব্যথা যেহেতু আছে সেই কারণে আমরা কিটোরোলাক বা ন্যাপ্রোক্সিন, কিটোরোলাকও দিতে পারি, ন্যাপ্রোক্সিন দিতে পারি। ব্যথা যদি খুব বেশি না থাকে প্যারাসিটামলও দিতে পারি। ডেসডোরাটেটিনের পরিবর্তে কি অন্য কেউ দেওয়া যাবে, যেমন ফ্যাক্সিডোরাটেটিন এগুলো দেওয়া যাবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় বা অ্যালার্জির জন্য হচ্ছে, তো যে কোনো একটা দিই হবে। আর মেবি মানে ফ্লুক্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিকটা কেন দেওয়া হয়েছে? অ্যান্টিবায়োটিক ওটা তো ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠিক আছে, অ্যান্টিবায়োটিক। অন্যান্য অ্যান্টিবায়োটিক তো না, সেগুলো দেয় এখানে কেন? না, সার্জিক্যাল যত আছে সেগুলোতে আমরা ফ্লুক্লক্সাসিলিন ভালো কাজ করে। যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন দিই। হ্যাঁ, সেরকম কিন্তু চয়েস আছে, যেখানে পাস ফর্মেশন হচ্ছে বা অপারেশন হয়েছে কিংবা পুজ জমা হয়েছে সেইগুলোতে, পুজের যেখানে জমা হওয়ার কথা আছে সেইগুলোতে আমরা ফ্লুক্লক্সাসিলিন দিই। আর এটা হলো মানে ব্রড স্পেকট্রাম কাভারেজ দেয়, মানে আপনার ফ্লুক্লক্সাসিলিনটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে, এই কারণে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এটা প্রায় সবার বারবার আসতেছে, আপনি মাইক্রোবায়োলজি পড়ার সময় গ্রাম পজিটিভ কী কী আছে, গ্রাম নেগেটিভ এগুলো আলাদা করে পড়াতে। হ্যাঁ, গ্রাম পজিটিভ কক্কাসের ক্ষেত্রে কী কী আছে, স্টেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এরকম অনেকগুলো নাম আছে। আর গ্রাম নেগেটিভের মধ্যে হচ্ছে নাইসেরিয়া, গনোরিয়া আছে, এরকম ভিব্রিও আছে, ভিব্রিও কলোরি, ক্লাইপশিলা, এগুলো আছে। এগুলো আপনারা যখন ওই যে পজিটিভ ব্যাকটেরিয়া কি নেগেটিভ কি এগুলো করবেন তখন, তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো দুইটাকেই কাভার দেয়, মানে আমার গ্রাম নেগেটিভের এগেনিস্টেও কাজ করবে, গ্রাম পজিটিভের এগেনিস্টেও কাজ করবে। এই কারণে ওই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লুক্লক্সাসিলিন এখানে দেওয়া হয়। ডেসডোরাটেটিন দিলাম, তারপরে ন্যাপ্রোক্সিন আর হলো অমৃতাজল। ফ্লুক্লক্সাসিলিন 7 দিন পর্যন্ত দিব। আর কিটোরোলাক অবশ্যই ভরা পেটে দিতে হবে। কিটোরোলাক ব্যথা থাকা পর্যন্ত, যে কয়দিন ব্যথা থাকবে সে
কয়েকদিন খাবে, ব্যথা ভালো হয়ে গেলে আর দেওয়ার দরকার নেই, কারণ বেশি ব্যথার ওষুধ দেওয়ার দরকার নেই। মনে হবে যে আমি সহ্য করতে পারতেছি, তখন আর যদি আমাদের এই ওষুধে ভালো না হয় তাহলে আমরা অ্যাক্সেসটাকে ড্রেন করবো। হ্যাঁ, অ্যাক্সেস ড্রেন করার সিস্টেম আছে, ওটা ওই ফোটা করে সিরিয়াস দিয়ে বের করার সিস্টেম আছে। অ্যাক্সেসটাকে ড্রেন না করার পর্যন্ত অনেক সময় অ্যাক্সেস ভালো হয় না, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কাজ না হলে আমরা অ্যান্টিবায়োটিক তো রাখবোই, সাথে ড্রেন করবো। এটা দেখা যায় যে পুষ জমে থাকে যখন আমরা ব্রেন ওয়াশ করবো, এগুলো যেমন পেন হয়, এই পেনের মধ্যে কি আমরা ওই আমরা যেটাকে বলে জিনিসটা না না, অ্যানেস্থেশিয়া দেওয়ার দরকার নেই। এখানে পাস ড্রেন করার জন্য অ্যানেস্থেশিয়া দেয় না, মানে পাস ড্রেন করার জন্য অ্যানেস্থেশিয়া দেয় না। রোগী তো অনেক পেন পায়, ব্যথা পায়। তাহলেও এত মানে দেওয়া অ্যানেস্থেশিয়া দেই না সাধারণত আমরা। এখন যদি খুব বেশি পেইনফুল হয় তাহলে এমনি তো পেইন থাকেই, আর অ্যাক্সিডেন্ট করার জন্য লোকাল অ্যানেস্থেশিয়া দেয় না। তবে খুব বেশি বড় রকমের যদি কাজ হয় তাহলে সাবলিটানিয়াস লোকালে যে জেসোপেইন দিয়েও করা যায়, কিন্তু সাধারণত দেয় না। আর রিংওয়ার্ম হচ্ছে টিনিয়া আর কি, টিনিয়া ইনফেকশন, যেটা ফাঙ্গাস দিয়ে এক ধরনের ইনফেকশন হয়, যেটা রিংওয়ার্ম বা রিংওয়ার্ম বলা হয় এটাকে। বিভিন্ন ধরনের রিংওয়ার্ম আছে, এটা আবার বিভিন্ন জায়গায় যে জায়গায় অ্যাটাক করে সেই অনুযায়ী নামগুলো দেওয়া হয়। যেমন হচ্ছে টিনিয়া, এই ক্ষেত্রে এটা আপনার অ্যানেস্থেশিয়া দিলে কি কোনো ক্ষতি আছে? না কোনো ক্ষতি নেই, দিতে পারে, কোনো সমস্যা নেই। অ্যানেস্থেশিয়া লোকাল অ্যানেস্থেশিয়ার হ্যাজার্ড খুব একটা নাই, কোনো সমস্যা নেই। তবে ছোটোখাটো ইয়েতেই অ্যানেস্থেশিয়া দেওয়া আসলে ঠিক না, অ্যাক্সিডেন্টের জন্য অ্যানেস্থেশিয়া না দিলেও চলে। তুমি সেলাই টেলাই করার সময় যদি দরকার হয় তাহলে অনেক সময় দিয়ে দেওয়া যায়। আরেকটা বিষয়, সেলাই করার সময় যে সুতাটা ব্যবহার করে, কি কি ধরনের সুতা? ক্যাটগাট আছে, ক্যাটগাট, বিভিন্ন ট্রোলিন আছে, ক্যাটগাট আছে। এটা আপনার কোন ধরনের মাংসের সাথে মিশে যায়, আর হ্যাঁ। একটা আছে কাইটে করে নিয়ে আসতে হয়। ট্রোলিন, যেটা সেটা হলো মাংসের সাথে মিশে যায়। এটা ভিতরে সার্জারির জন্য ট্রোলিন ইউজ করা হয়, সিজার করাটা এগুলো, এটা আমার কাটার দরকার হয় না। হ্যাঁ, কিন্তু ক্যাটগাট যেটা সেটা হচ্ছে উপরের সিজার, মানে উপরের ডিউটি নিয়ে সেলাই দেওয়ার জন্য মোটা সুতা হয় ওটা, ওইটা কাটতে হয় সেটাই। আর ভিতরে এই জায়গায় ওইটা ব্যবহার করি। না, ওটা একটা ইয়ের ব্যাপার আছে না, যে স্ট্রেংথের ব্যাপার আছে না, যে কোন জায়গায় কোন ধরনের, কেন এতগুলো তৈরি করছে, কেন নিশ্চয়ই স্ট্রেংথের ব্যাপার আছে। আমার যখন বাইরের স্ট্রাকচার সেলাই দিতে হবে তখন সেখানে আরও মোটা সুতা লাগবে, আমার স্ট্রেংথটা বেশি লাগবে, স্কিন যেহেতু মোটা আর ভিতরে স্ট্রাকচারগুলো সফট থাকে, সেখানে আমার এই কনসিস্টেন্সি অনুযায়ী দুটো ভাগ করা থাকে। ক্যাটগাট থাকে, আর ট্রোলিন, নাইলন, অনেকগুলো ধরনের সুতা আছে। এখন আমি সুতার নাম একটু লিখে দেব। আমাকে লিখে দেন। ট্রোলিন, ক্যাটগাট, ক্যাটগাট। আমি এই দুইটাই কাইটে ফেলতে হবে করে নিয়ে আসতে হবে। কেটে ফেলে নিয়ে আসতে হবে হচ্ছে ক্যাটগাটটা, মানে ক্যাটগাট দিয়ে উপরে যখন স্কিনে দাও, ওইগুলোতে স্টেরাইল করা থাকে, প্যাকেটে থাকে। আর ট্রোলিনটার ভিতরে যেটা অ্যাবজর্ব হয়ে যায়। আর আমি এগুলো বাংলাদেশে তৈরি হয় না, বাইরে থেকে। এটা আমি জানি না বাংলাদেশে তৈরি হয় না, বাইরে থেকে তো আসে, বাংলাদেশে তৈরি হয় হয়তো, বা যেহেতু অনেক ফার্মাসিউটিক্যালস আছে তৈরি তো করতেই পারে। আচ্ছা, রিংওয়ার্ম, হ্যাঁ, রিংওয়ার্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিংওয়ার্ম আছে। এগুলো আবার বিভিন্ন জায়গায় অ্যাটাক করে, যে যে জায়গায় যে অংশগুলোতে অ্যাটাক করে সেই অনুযায়ী আবার এগুলোর নাম আলাদা হয়। এই রিংওয়ার্মই যখন হচ্ছে আমাদের পায়ের অংশগুলোতে আক্রমণ করে তখন সেটাকে আমরা বলতেছি টেনিয়া পেডিস। হ্যাঁ, দুই আঙ্গুলের মাঝখানে পায়ে সাদা সাদা হয়ে থাকে। এতে দেখা যায় যে অনেক সময় হচ্ছে যারা অনেক ভিজা জায়গায় কাজ করে, যেহেতু ফাঙ্গাস, দুই পায়ের মাঝখানে চুলটায় সাদা হয়ে যায়, এরকম হলে সেগুলো হচ্ছে টিনিয়া পেডিস দিয়ে আক্রান্ত হয়েছে আর কি, সেটাকে টিনিয়া পেডিস বলা হয়। পায়ে হয় সাধারণত, দুই পায়ের মাঝখানে সাদা সাদা হয়ে যায়। তারপর
তারপরে টিনিয়া ক্রিউরিস যেটা, সেটা হচ্ছে ইয়েতে হয় ওই ইনগুইনাল রিজিয়ন, যেটা মানে এটাকে ইনগুইনাল রিজিয়ন আর কি, যেটা হলো ইয়ে রানের চিপা বা কুচকি বলা হয় যেটা, সেখানে হয় দাঁতের মতো হয় যেটা, সেটাকে আমরা বলতেছি টিনিয়া ক্রিউরিস। তারপরে হলো টিনিয়া কর্পোরিস যেটা, এটা হলো বডিতে হয়, এটাকে কিন্তু এক ধরনের দাঁত বলে, বাংলা ভাষায় যেটাকে বলে সেটা হলো দাঁত। আর কর্পোরিস যেটা হয় সেটা হলো বডির বিভিন্ন জায়গাতে গোল চাকা চাকা মতো হয়, হ্যাঁ গোল গোল মতো চাকা চাকা মতো হয়, এটাকে বলা হয় কর্পোরিস। আর মুখে হলে সেটাকে আমরা বলি ফেসি। টিনিয়া ক্যাপিটিস হচ্ছে ক্যাপিটিস হচ্ছে স্কাল্পে হয়, মানে স্কাল্পে যেটা হয়, মাথায় যেটা হয়, সেটাকে আমরা বলতেছি টিনিয়া ক্যাপিটিস। হ্যাঁ, আর হলো টিনিয়া মান্নাম যেটা, সেটা হচ্ছে হাতের তালুতে হয়। আর অনাইকোমাইকোসিস যেটা, এটা হচ্ছে গলার নিচে হয়, মানে এই রিজিয়নটা যেখানে ঘামে বেশি, গলাতে হয় হচ্ছে টিনিয়া আনগুইনিয়াম যেটা। হ্যাঁ 7 নাম্বারটা অ্যানাইকোমাইকোসিস যেটা। হ্যাঁ হ্যাঁ গ্লুকোনাজল ইউজ করা যাবে। গ্লুকোনাজল তো আমরা খাই, ইকোনাজল যেটা, সেটা মুখেও ইউজ করা যাবে। হ্যাঁ এটা মুখে ইউজ করা যাবে, হ্যাঁ ইউজ করা যাবে। আর এগুলোতে যখন ইউজ করবে তখন ওই জায়গাটা ভালো করে স্ক্র্যাপ করে নিতে হয়, স্ক্র্যাপ করার মতো পরিষ্কার করে তারপরে ওষুধটা লাগাতে হয়। আর গ্লুকোনাজল হচ্ছে ফাঙ্গাল একটা ওষুধ, ক্যাপসুল, এটা 14 দিন পর্যন্ত প্রতিদিন একটা করে 50 মিলিগ্রাম গ্লুকোনাজল খাওয়ানো হয়। আর যেসব জায়গাতে এই ইনফেকশনগুলো হয় সেখানে স্ক্র্যাপ করার পরে তারপরে ওই অয়েনমেন্ট যেটা ইকোনাজল বা বমিস্টোন ক্রিম যেটা, সেটা হচ্ছে স্ক্র্যাপ করার পরে 2 থেকে 3 বার করে দিনের মধ্যে লাগাতে হবে। স্ক্র্যাপ করা মানে হচ্ছে জায়গাটাকে ক্লিন করে নিতে হবে আগে ভালো করে, বা চুলকায় পরিষ্কার করে নিয়ে স্ক্র্যাপ করা মানে ওই জায়গাটার টিস্যুগুলোকে যাতে ওষুধটা ভালো মতো লাগে সেই জন্য স্ক্র্যাপ করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ রক্ত আসানোর দরকার নেই, ইনফেকশন তো বাড়বে তাহলে, মানে একটু জাস্ট জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, করার পরে রাখতে হবে। আর চুলকানি থাকে ফাঙ্গাল ইনফেকশনে ডেসডোরাটালিন, অ্যান্টিহিস্টামিন। হ্যাঁ স্কিনে হয়, তারপরে বিভিন্ন জায়গায় বডির চুলের হয়, স্কাল্পে হয়, তারপরে ওই যে রিজিয়নগুলো ভাগ করা আছে ফেসে হয়। অ্যান্টিহিস্টামিন কিছু কিছু ওষুধে হয়। ডেসডোরাটালিনে খুব একটা হয় না, অ্যালাট্রলে হয়, অ্যালাট্রলে চুলের বমি খাচ্ছে উনি আসে, ডেসডোরাটালিনে অতটা। আর ফাঙ্গাল ইনফেকশনে সবসময় বেশিকে বলবেন যে জায়গাটাকে ড্রাই রাখবেন, কারণ যত বেশি থ্যাকা থাকবে বা পানিযুক্ত থাকবে সেখানে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। এই জন্য ইনফেক্টেড এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ড্রাই রাখতে হবে, বেশি পানিতে দিয়ে ভেজানো যাবে না জায়গাটা। ওরাল থ্রাশ যেটা, ওরাল থ্রাশটা হচ্ছে আমাদের মুখে অনেক সময় আসে না যে সাদা ঘায়ের মতো হয়, ছোট ছোট ফোস্কার মতো পড়ে, প্রচন্ড ব্যথা হয়, এগুলোকে ওরাল থ্রাশ বলে। হ্যাঁ মাড়িতে, তারপরে মুখের বিভিন্ন জায়গায়, গামেও হয়, মানে মাড়িতে হয়, সাইড দিয়ে হয়, এগুলোকে ওরাল থ্রাশ বলা হয় বা ওরাল ক্যান্ডিডিয়াসিস। সাধারণত যারা ওরাল হাইজিন মেনটেন করে না, ভালো করে মুখ পরিষ্কার করে না, তারপরে যাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, নিউট্রিশনাল সমস্যা থাকে, তাদের এই ওরাল থ্রাশ বেশি হয়। অনেকের আছে যে প্রতি মাসে 2-1 করে দেন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই একই জিনিস, এটা যখন আপনার কুচকিতে হচ্ছে মানে ইনগুইনাল রিজিয়ন মানে থায়ের চিপায় হলে সেই সময় ওই দাঁতটাকে আমরা যখন ওইখানে হচ্ছে তখন আমরা বলতেছি যে ক্রিউরিস বা রানের চিপায় যেটা হয়, মানে এই জায়গাগুলো অনুযায়ী এগুলোকে ভাগ করা হয়েছে। ক্যাপিটিস মাথায় হলে ক্যাপিটাল হলে সেটাকে আমরা মাথায় হলে ক্যাপিটিস বলছি, এগুলো অন্য কিছু নয়, সবই ওই রিংওয়ার্ম দিয়েই হয়, কিন্তু জায়গাগুলোর জন্য নামগুলো আলাদা।
আর ওরাল থ্রাশটা হয় হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হয়। এটা একটা ফাঙ্গাস ইনফেকশন। ইমিউনিটি কমে গেলে বা যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে এই ধরনের পেশেন্টের ওরাল থ্রাশ এই ডিজিজটা বেশি হয়। ফলে যেটা হয় যে মুখ বা জিহ্বার মিউকাসেতে সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা যায় এবং এই দাগগুলো বড় হতে থাকে। প্রথমে ছোট থাকে, তারপরে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে একটা সাদা পর্দার মতো তৈরি হয়। এটা তুলে ফেলে খাওয়ার সময় অনেক ব্যথা করে, ঝাল লাগে, বেশি ইনফ্লামেশন, মুখে বেশি অনেকগুলো হয়ে মুখে ইনফ্লামেশন হয়ে যেতে পারে। সিভিয়ার ইনফেকশন হয়ে এটা একদম মুখের ভেতর থেকে আস্তে আস্তে ফ্যারিংস বা এসোফেগাসেও আক্রান্ত হতে পারে। তখন ওই ঢোক গিলতে বা কথা বলতেও অনেক ব্যথা হয়। এমনি ছোটোখাটো মুখে হয়, এটা অনেক সময় বাচ্চাদেরও হয়, কিন্তু যখন অনেক বেশি হয় তখন এই ফ্যারিংস বা এসোফেগাসও অনেক সময় আক্রান্ত হয়। এটা ট্রিটমেন্ট হচ্ছে ক্যাপসুল ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম করে 14 দিন, আর লিস্টেটিন সলিউশন দিয়ে মাউথ ওয়াশ বা মুখ ধুতে হবে, বা প্রোভিসেপ যে 1% ওইটা দিয়েও মুখ ধোয়া যেতে পারে। 2 থেকে 3 বার করে মাউথ ওয়াশ করতে হবে। আর লিস্টেটিন ওরাল জেল, এটা ওই যে আক্রান্ত স্থানে সেখানে প্রলেপ দিয়ে লাগায় রাখতে হয়। এটা এমনিও 3-4 দিন পরে বা কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর ভিটামিন দেওয়া হয়, এই ধরনের পেশেন্টদেরকে ভিটামিন খেতে বলা হয়। ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয় এই পেশেন্টগুলোকে। ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। আর ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে, বারবার করে মুখ ধুয়ে সে 2-3 বার করে। ভিটামিন বি এর কতগুলো ভাগ আছে? ভিটামিন বি এর B1 B2 এভাবে তো আছে। আপনাদের ভিটামিন বি কমপ্লেক্সে যখন পড়াবো তখন ভিটামিন আর মিনারেলও ওর ভিতরে আছে, যেমন B1 B2 B6 রিবোফ্লাভিন, থায়ামিন, এভাবে অনেকগুলো আছে। এগুলো তো আমাদের শিখে নাই, পড়ানো ভিটামিন এটা ওই যে ভিটামিন মিনারেলস যখন পড়াবো না আসলে আপনাদের এটা কোন ইয়ের মধ্যে ফার্মাকোলজির মধ্যে আছে না, ওটা ফার্মাকোলজি 2 ও আছে, আছে কিন্তু ওইটা তো ওদের ফার্মাকোলজি 2 নাই, ওইটার মধ্যে আছে আর কি। ওদের নাই, সাবজেক্ট নাই তো এটা আমাদের। তোরা বসো না, বসো ওদের ফার্মাকোলজি 2 নাই। এরপরে সেমিস্টার 2 নম্বর তো তাদের অনার্স আছে। না যাবে দেখছি নাই। ফার্মা 2 নাই আপনাদের, মনে নাই? পরে দিবে মনে হয়, না ফার্মাকোলজি ওদের নাই, 1 বছরের ইয়ার মধ্যে নাই। থাকার কথা। আছে এই যে 1 বছরের ইয়ার আমার দুশিক না মানে দিল দিছে কিন্তু নাই তোমাদের। ওখানে নাই, স্কিল দিতে গেছে। এটা না 1 বছরের ইয়ার। 1 ইয়ার কোর্সের ভিতরে 6 মাসের কোর্সের মধ্যেই তো আছে। তা আপনি হ্যাঁ, আমাদের নাই, আমাদেরও আছে। একটা শীট দেখেন, আমাদের তো শীট দিয়ে দিচ্ছে। শীত তো ম্যাডাম দিয়ে দিছি। না নাই হ্যাঁ? নাই নাই। আপনাকে তো পড়া লাগবে না। ফার্মাকোলজি নাই। হাইপার অ্যাসিডিটি, হ্যাঁ অ্যাসিডিটি হচ্ছে আমাদের যখন স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশনটা বেশি হয় তখন আমাদেরকে হাইপার অ্যাসিডিটি আমরা বলি। এমনি তো আমাদের স্টোমাকের ভেতরে এমনি এইচসিএল সিক্রেশন হয়, হ্যাঁ এইচসিএল এমনি আমাদের স্টোমাকের মধ্যে থাকে, কিন্তু যখন আমাদের এইচসিএল প্রোডাকশনটা বেশি হয় তখন আমাদের হাইপার অ্যাসিডিটি হয়। এখন এইচসিএল প্রোডাকশন আমাদের কখন বেশি হয়? যখন আমরা মশলাযুক্ত বা তেলযুক্ত খাবার বেশি খাচ্ছি তখন আমাদের স্টিমুলেশনটা বেশি যায়, এবং বেশি যাওয়ার কারণেই আমাদের এইচসিএল সিক্রেশনটা বেশি হয়। এই গ্যাস্ট্রিক যে এখানে গ্যাস্ট্রিকের যে স্টোমাকের যে সেলগুলো আছে এই সেলগুলো থেকে এইচসিএল রিলিজ হয়, এই সেলগুলো থেকে এইচসিএল রিলিজ হয়ে স্টোমাকে জমা হয় এবং এটা আমাদের খাবার দাবার হজম করতে সাহায্য করে এবং আমাদের খাওয়ার পরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসে এই ব্যাকটেরিয়া ভাইরাসকে কিল করতে সাহায্য করে এইচসিএল। এইচসিএল কিন্তু আমাদের জন্য ক্ষতিকর না, কিন্তু যখন এক্সেসিভ অ্যামাউন্টের প্রোডাকশন হচ্ছে তখন সেটা আমাদের অ্যাসিডিটি করে। তাহলে আমাদের কি কি কারণে হতে পারে? অতিরিক্ত পরিমাণে চর্বিযুক্ত বা মশলাযুক্ত খাবার খেলে আমাদের এই স্টিমুলেশন, এই সেলগুলোতে স্টিমুলেশনটা বেশি যায়। যে আবার স্টিমুলেশন মানে হচ্ছে যে কোনো একটা জিনিস, যেমন আমাদের নর্মাল খাবার যেটা ধরেন আপনি তৈরি বা চর্বিযুক্ত খাবার খেলেন না, তাহলে সেই খাবারকে হজম করার জন্য তো আমাদের বেশি এইচসিএলের দরকার নাই। তখন আমাদের স্টোমাক বলবে যে আমার এইচসিএল সিক্রেশন এত বেশি দরকার নাই, আমি অল্প সিক্রেশনেই এনাফ আমার, সেই কারণে আমাদের সিক্রেশনটা কম হবে। কিন্তু যখন আমাদের স্টোমাকে খুব হ্যাভি ফুড যাবে তখন আমাদের এটা বডিরই মেকানিজম, অনেক বেশি বেশি করে এইচসিএল প্রোডাকশন হবে, তখন এই অ্যাসিডিটিটা প্রডিউস হয়।
এই জন্য বেশি মশলাযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। মানসিক চাপ বা টেনশনেও আমাদের এই সেল সিক্রেশনটা বাড়ে, ওই স্টিমুলেশন ওই একই ব্যাপার, সিক্রেশন আর স্টিমুলেশন, সিক্রেশন হ্যাঁ নিঃসরণ, আর সিক্রেশনই আমি বলছি, আমি স্টিমুলেশন বলছি, সিক্রেশন। তারপরে অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের কারণেও এসএস সিক্রেশনটা বেশি হয়। আর অনিয়মিত আহার করলে আমাদের বডির স্টোমাকের নিয়ম হলো যে আমাদের প্রতিদিন আমরা যে সময়টাতে খাবার খাই সেই সময় এই এসএলটা রিলিজ হয়। হ্যাঁ, তো যখন আমরা ধরেন সকালের খাবার যদি 8টায় খাই, তাহলে আমরা যদি রেগুলার খাওয়ার অভ্যাসটা করি তাহলে ওই সময় আমার এসএল সিক্রেশন হচ্ছে এবং ওই এসএলটা আমার ইউটিলাইজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যেটা 8টার সময় খাওয়ার কথা, আমি যে খাচ্ছি 12টার সময়, তাহলে কি হচ্ছে ওই সময় আমাদের এসিএলটা রিলিজ হচ্ছে এবং ওইটা তখন এই স্টোমাকে এসে জমা হচ্ছে। স্টোমাকে জমা হলে এই স্টোমাকে তখন এই যে লেয়ারগুলো আছে স্টোমাকের ভেতরে এইগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে এই এসিএল। আমাদের তো ফুড নাই, ওর তো কোনো কাজ নাই, তখন ও কী করবে, ও তখন এই মিউকাস যে লেয়ারগুলো আছে এগুলোর ক্ষতি করতে থাকে এবং আস্তে আস্তে এই জন্যই কিন্তু গ্যাস্ট্রিক যে হয়, গ্যাস্ট্রিক পেইন যেটা হয় বা গ্যাস্ট্রিক আলসার যেটা হয়, সেটা কিন্তু এইটার কারণেই হয়। এই সেল সিক্রেশন হতে থাকে, আপনি অনিয়মিত খাচ্ছেন বেশি, এই সেল সিক্রেশন হচ্ছে, এটা আমাদের এই মিউকাস যে লেয়ার আছে এই মিউকাস লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে, ইরোশন করছে, তখন এই জায়গাটাতে আস্তে আস্তে আলসার প্রডিউস হয়। এই কারণে আমাদের নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে, দরকার হলে আমরা পানি খেয়ে নেবো, তারপরে আমরা অনিয়মিত খাবো না। এবং অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং বার্ধক্য এটাও একটা কারণ। হ্যাঁ, হেরিডিটি, হাইপার অ্যাসিডিটির লক্ষণসমূহ কি? হাইপার অ্যাসিডিটির লক্ষণসমূহ হচ্ছে যে পেটে প্রচণ্ড ব্যথা হবে, বুকে ব্যথা হতে পারে, কারণ এই গ্যাস ফর্ম করলে সেটা বিভিন্ন জায়গায় চাপ দেয় এবং চাপের কারণে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। আর ইনডাইজেশন বা এর জন্য তো বমি, তারপরে পেটে ব্যথা, বমি ভাব হওয়া, এইগুলো সমস্যাগুলো, যে টক ঢেকুর ওঠা, এই সমস্যাগুলো হয়। যেহেতু এই সেল, সেহেতু টক ঢেকটা যখন আমাদের গলার উপরের দিকে আসে তখন আমরা এই টক যে ইয়েটা সেটা অনুভব করি। এটা ট্রিটমেন্ট হচ্ছে যখন আমাদের মানে অ্যাসিডিটি বেশি প্রডিউস হয় তখন আমরা অ্যান্টাসিড দিয়ে ট্রিটমেন্ট করবো। যে অ্যান্টাসিড দিলে কী হবে, ওই এই সেলটাকে নিউট্রালাইজ করে দেবে আমাদের অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে হচ্ছে অ্যাসিডের এগেইনস্টে কাজ করে, তাহলে আমাদের এই সেলটাকে অ্যান্টাসিড নিউট্রালাইজ করে দিবে, নিয়ে পানি তৈরি করে দেবে, তখন আমাদের এই সেলটা আর থাকবে না, এটা পানি হয়ে যাবে। অ্যান্টাসিড দিয়ে আমরা তাহলে ট্রিটমেন্ট করতে পারি অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফ করার জন্য, যে অ্যাসিডিটি হয়ে গেছে, আমরা অ্যাসিডিটিটাকে রিলিফ করার জন্য আমরা অ্যান্টাসিড খেয়ে নিলাম। কিন্তু আমাদের যদি ক্রনিক পেশেন্ট এরকম থাকে যে তার অ্যাসিডিটির প্রবলেমটা সবসময়ই থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিডও দিব, প্লাস হচ্ছে মানে অ্যান্টি আলসারেন্ট বা অ্যাসিডিটির জন্য যে ড্রাগগুলো আছে যেমন র্যাবিপ্রাজল, অমিপ্রাজল, পেন্টোপ্রাজল, এইগুলো আমরা দিতে পারি। হাইয়ের ট্রিটমেন্ট আলাদা, এটা অ্যাসিডিটি ট্রিটমেন্ট। হ্যাঁ, আর যখন হয়ে যাবে গ্যাস্ট্রিক আলসার যখন হয়ে যাবে তখন তো আমাদের অ্যান্টিবায়োটিকও দিতে হবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকও দিতে হবে, তারপরে যে মেট্রোনিডল দিতে হবে, তারপরে আমরা অমিপ্রাজল, তিনটা ট্রিপোথেরাপি একটা আছে, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই, তারপরে হচ্ছে অ্যামোক্সিসিলিন, এইভাবে তিনটা দিয়ে ট্রিপোথেরাপি বলে ওটাকে। ট্রিপোথেরাপি দিয়ে আমরা হলো আলসারের ট্রিটমেন্ট করি, কিন্তু এখানে শুধু অ্যাসিডিটির ম্যানেজমেন্ট। অ্যাসিডিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ওই যদি কন্টিনিউ অ্যাসিডিটির প্রবলেম থাকে আমাদের, তাহলে আমরা ওই গ্যাস্ট্রিকের একটা ওষুধ অমিপ্রাজল, পেন্টোপ্রাজল, এগুলো আমরা 2টা করে দিব, অথবা এখানে একটা করে দিতে একটা করে দিতে পারে, সকালে একটা রাতে একটা, এগুলোকে দিব খাওয়ার আগে। অমিপ্রাজল খাবে। আর ক্যালসিয়াম, এটা আসলে ক্যালসিয়াম আমি এটা দেখলাম, ক্যালসিয়াম কেন দিতে বলতে এটা ঠিক আমিও ক্যালসিয়াম খেলে অ্যাসিডিটি বাড়ে, ক্যালসিয়াম ট্যাবলেট কেন দিচ্ছে আমি এটা জানি না, 1 মাস ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলছে অ্যাসিডিটি প্রবলেমের জন্য। ক্যালসিয়াম কার্বনেট বলছে, হ্যাঁ সাকুর স্যার বলছিল ক্যালসিয়াম ট্যাবলেট ঠিক আছে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ট্যাবলেট, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটটা তাহলে নিউট্রালাইজার হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই জন্য মনে হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ট্যাবলেট আসলে অ্যাসিডিটির জন্য না, ক্যালসিয়াম কার্বনেট না। একটা আছে তো মিল্ক অফ ম্যাগনেসিয়া দেই আমরা, মিল্ক অফ ম্যাগনেসিয়া দেই এই সময়, ক্যালসিয়াম কার্বনেট
ইথেন তাহলে তো দিন ক্যালসিয়াম কার্বনেট ইথেন তাহলে আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট আসলে দেই না ক্যালসিয়াম ট্যাবলেট কেটে দেন এখানে ক্যালসিয়াম ট্যাবলেট এটার সাথে কখনো রিলেটেড না স্যার বলছে ক্যালসিয়াম কার্বনেট দিতে আচ্ছা তাহলে কার্বনেট হয়তো বা কোনো ইয়ে আছে ইউজুয়ালি অ্যাসিডিটিতে এই দুইটাই দিই আমরা অমিপ্রাজল আর আর যখন অ্যাসিডিটি হয়ে যায় তখন অ্যান্টাসিড আর এমনি কন্টিনিউয়াস ট্রিটমেন্টের জন্য অমিপ্রাজল আর হার্টবার্ন কমানোর জন্য অ্যাডভাইস দিচ্ছে এখানে যে ঠান্ডা জিনিস যেমন কোল্ড মিল্ক বা আইসক্রিম এই জাতীয় খাওয়া যেতে পারে আর কি, যাতে মানে জ্বলনটা কম হয় সেই কারণে ঠান্ডা কিছু দিলে একটা কুলনেস তৈরি হয় আরামদায়ক একটা পরিবেশ তৈরি হয় এই জন্য কোল্ড মিল্ক বা আইসক্রিম মানে খাদ্য গ্রহণ করতে হবে নিয়মিত খাদ্য পরিহার করতে হবে হাইপার অ্যাসিডিটি বৃদ্ধি করে এরকম মানে মশলাযুক্ত খাবার বা বেশি চর্বিযুক্ত খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে